শিবাজির পরে, শিবাজির পর থেকে মারাঠার ইতিহাস শুরু করছি। একটাই ক্লাস হয়েছে, চিন্তার কোনো কারণ নাই। ঠিক আছে, চলো এখান থেকে শুরু করি। বলছে দেখো, শিবাজি যখন মারা গেল তার দুই পক্ষের দুই ছেলে ছিল। আগের দিন বলেছিলাম, একটা শাম্ভুজি, একটা হচ্ছে রাজারাম। শাম্ভুজির ইতিহাস আগের দিন বলেছি, খুব ভয়াবহ ঘটনা ঘটেছে তার সাথে। এই শাম্ভুজি কি করেছিল, একবার ছোট্ট থেকে ওখান থেকে শুরু করি। শাম্ভুজি কি করেছিল, ওইরকম দেখো, যখন শিবাজি মারা গেল এই সময় গোটা ভারতবর্ষে শাসন করছে ঔরঙ্গজেব। তো ঔরঙ্গজেবের একজন ছেলে যার নাম মোহাম্মদ আকবর, এই মোহাম্মদ আকবর ঔরঙ্গজেবের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছে। এবার ঔরঙ্গজেব খুঁজে বেড়াচ্ছে ওর ছেলেকে, মোহাম্মদ আকবরকে, যে আমার মারার চেষ্টা করেছে, কোথায় আছে কোথায় আছে। ওর ছেলে পালাতে পালাতে চলে এসেছে শাম্ভুজির কাছে। শাম্ভুজি এখন ছত্রপতি, শাম্ভুজি এখন ছত্রপতি, ওর কাছে চলে এসছে মোহাম্মদ আকবর, ঔরঙ্গজেবের ছেলে। এসে বলছে আমাকে আশ্রয় দেন, আশ্রয় দেন। শাম্ভুজি বলছে দেখ আশ্রয়, চল। প্রথমে ইচ্ছা ছিল না, তারপর বললো ঠিক আছে চলো দিয়ে দিই। কিন্তু এটা শাম্ভুজির ভুল হয়েছিল যে আমাকে আশ্রয় দেওয়াটা। দেখো, যখন আমরা ইলতুৎমিশের কথা পড়বো, সুলতানি যুগ পড়বো মিডিয়ামেল হিস্ট্রিতে, দেখবে ইলতুৎমিশের সময় একটা এরকম ঘটনা হয়েছিল যে চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিল জালালউদ্দিন বঙ্গবরণীকে বাঁচানো, মানে তারার জন্য। জালালউদ্দিন বঙ্গবরণী ভারতে ইলতুৎমিশের কাছে এসে আশ্রয় চেয়েছিল, ইলতুৎমিশ দেয়নি আশ্রয়, জানে যে ওকে আশ্রয় দিলে চেঙ্গিস খা ভারত আক্রমণ করে দেবে, তো এটার জন্য দেয়নি। তো এরও উচিত ছিল, অন্যজনের বাঁশ নিজের ঘাড়ে কেন নিব। তো এ তো বললো ঠিক আছে, দিয়ে দিল আশ্রয়। যখনই আশ্রয় দিয়ে দিল এবং এই খবর যখন আকবর ঔরঙ্গজেব জানতে পারলো, ঔরঙ্গজেব আক্রমণ করে দিল শাম্ভুজির ওপর। ভরা রাজসভায় ও নিজের ছেলেকে আগে ধরলো, ছেলেকে ধরে তোর ছেলের চোখ মুখ ফুটা করে গরম শিক দিয়ে মেরে ফেললোই। আর শাম্ভুজির অবস্থা আরও খারাপ, শাম্ভুজির গোটা শরীরকে কেটে চামড়াগুলোকে আলাদা করে দিয়েছিল মাংসের সাথে, আর চামড়াগুলোতে ধানের তুষ ভরে রাস্তায় টাঙিয়ে রেখেছিল, যাতে করে লোকজনকে দেখানো যায় যে এরপরে যেন এরকম ঘটনা কেউ না ঘটায়। ঠিক আছে, এই পর্যন্ত আমরা আগের দিন পড়েছিলাম। শাম্ভুজিকে তো হত্যা করে দিল ঔরঙ্গজেব। শাম্ভুজির ছেলে ছিল তখন শাহুজি, শাহুজি তখন বাচ্চা মাইনর। শাহুজিকে নিয়ে চলে গেল জেলে, নিয়ে গিয়ে জেলে বন্দি করে দিল আগ্রাতে। তাহলে শাম্ভুজি হত্যা হয়ে গেছে, শাহুজি জেলে আছে, তাহলে এই পক্ষের গল্প শেষ। নেক্সট রাজা হয়ে গেল রাজারাম। এবার রাজারাম সম্পর্কে স্যার দুই একটা না, একটা ইনফরমেশন ইম্পর্টেন্ট। আমরা দেখো শিবাজির সময় অষ্টপ্রধান পড়েছিলাম না, যে শিবাজি তার রাজসভাকে অষ্টপ্রধান 8 জন পণ্ডিত ব্যক্তি অলঙ্কৃত করতো, এদেরকে অষ্টপ্রধান বলে। এবার অষ্টপ্রধানের মধ্যে কে কে ছিল এগুলো আগের দিন হয়ে গেছে। বলছে রাজারাম এই অষ্টপ্রধানের সাথে আরেকটা পদ চালু করলো, মানে 9 নম্বর পদ। অষ্টপ্রধান 8 জন তো ছিলই, বলছে একটা 9 নম্বর পদ অ্যাড করলো। এই 9 নম্বর পদটার নাম হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধি, প্রতিনিধি 9 নম্বর পদ অ্যাড করলো প্রতিনিধি। ঠিক আছে, তাহলে এই যে প্রতিনিধি পদটা, এই পদটা অ্যাড করেছিল কে? রাজারাম। বোঝা গেল? তাহলে এই প্রতিনিধি পদটা অ্যাড করলো রাজারাম। এই রাজারামের স্ত্রী ছিলেন তারাবাই, রাজারামের স্ত্রী ছিল তারাবাই। এবার তারাবাইয়ের ঘটনা শোনো। বেশ কিছুদিন যাওয়ার পর রাজারাম মারা গেল। এবার সে কেউ হত্যা করেনি, মারা গেল, তার অসুস্থ ছিল, অসুস্থ হয়ে মারা গেছে। তো রাজারাম যখন মারা গেছে, নিঃসন্দেহে তার ছেলে রাজা হবে, রাজা বলতে ছত্রপতি হবে। রাজারামের ছেলে দ্বিতীয় শিবাজি নেক্সট ছত্রপতি হলো। দেখো, নামের আগে দ্বিতীয় লাগিয়ে দিয়েছে, শিবাজির আগে দ্বিতীয় ছত্রপতি, নেক্সট ছত্রপতি হলো, দ্বিতীয় শিবাজি হলো। এবার এও যখন ছত্রপতি হলো, এও মাইনর, বেশি বয়স না, 11-12 বছর বয়স। ঠিক আছে, মাইনর। এবার এ তো ছত্রপতি হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি শাসন কার্য চালাচ্ছে ওর মা তারাবাই। ওকে জাস্ট একটা সামনের দিকে বসিয়ে রেখেছে, সিংহাসনে বসাতে হয়, বসিয়ে রেখেছে। পিছন দিক থেকে সমস্ত কাজ ওর মা করছে, তারাবাই করছে। তাহলে তারাবাইয়ের নেতৃত্বে এখন মারাঠা সাম্রাজ্য টিকে আছে। ঠিক আছে, তারাবাই, তারাবাই চালাচ্ছে, ওর মা এই চালাচ্ছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কন্ডিশন এখন এরকম দাঁড়ালো। এবার এখানে গিয়ে একটা ঘটনা ঘটলো, স্যার ঔরঙ্গজেব মারা গেল। দেখো, টোটাল ঘটনা চলছিল, ঔরঙ্গজেব মারা গেছে। এবার ঔরঙ্গজেব যখন মারা গেল, এখান থেকে একটু করে টার্ন নেওয়া শুরু হলো। মোহাম্মদ শাহ রঙ্গিলা সিংহাসনে বসলো, ঔরঙ্গজেব মারা গেছে। ঠিক আছে, তো ও যখন পরবর্তী যখন মোগল সম্রাট বসলো, ও স্যার একটু খামখেয়ালি ছিল। খামখেয়ালি মানে এতটা ঔরঙ্গজেবের মতো যোগ্য শাসক ছিল না। ও দেখলো কি, যে মোহাম্মদ শাহ আসলো, নেক্সট
মোহাম্মদ শাহ সিংহাসনে বসলো, ওই মানে তোমার মুঘলের সিংহাসনে রঙ্গিলা বলা হয়, মোহাম্মদ শাহ রঙ্গিলা বলা হয়। ও একটু খামখেয়ালি রাজা ছিল। ও দেখলো আচ্ছা আমার শত্রু কে কে আছে, ও দেখলো মারাঠা আমার একটা শত্রু, এবার মারাঠাকে কিভাবে সাইড করা যায়। ও দেখছে দেখো মারাঠাতে এখন রাজাকে দ্বিতীয় শিবাজি, মানে অ্যাকচুয়ালি ওর মা তারাবাই, বলছে এরা এখন শাসন করছে, বলছে মারাঠাকে যদি সাইড করতে হয় তাহলে আমি ডিরেক্ট আক্রমণ না করে মারাঠাদের নিজেদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেবো। কেমন করে লাগাবো, বলছে এই যে দেখো সাহুজি জেলে বন্দি আছে না, সাহুজি জেলে বন্দি আছে, তো বলছে সাহুজিকে জেল থেকে ছেড়ে দাও। এটা কে ভাবলো, মোহাম্মদ শাহ ভাবছে যে সাহুজিকে জেল থেকে ছেড়ে দেবো, তাহলে ও ফিরে যাবে মারাঠাতে, গিয়ে ওরাই যুদ্ধ করবে সিংহাসনের জন্য। কারণ অ্যাকচুয়ালি তো ছত্রপতিটা সাহুজি হওয়া উচিত, কারণ ওর বাবার সিংহাসন, ওর বাবা যেহেতু ও জেলে ছিল এই পক্ষে চলে এসছে। বলছে আমি যদি একে ছেড়ে দিই তাহলে ও নিঃসন্দেহে গিয়ে সিংহাসনের জন্য লড়াই করবে, এবং যখনই লড়াই করবে এখানে গিয়ে ঝামেলাটা বাঁধবে, ওরাই লড়াই করবে, আমার রাস্তা ফাঁকা হয়ে যাবে। এটা মোহাম্মদ শাহ ভাবলো, বললো ঠিক আছে, এবং তাই করলো। একে ছেড়ে দিল জেল থেকে, ও তো সাহুজি আবার নিজের জায়গায় চলে আসলো, এবার ঠিক এর সাথে এসে লড়াই বেঁধে গেল। ঠিক আছে, এর সাথে ছোট্ট একটা লড়াই হলো, ঠিক আছে, তেমন কোনো ইম্পর্টেন্ট লড়াই নাই, ছোট্ট একটা লড়াই হলো। বলছে লড়াইয়ে এমন কোনো গুরুত্ব নেই, আমার পরীক্ষাতে আসার মতো গুরুত্ব নেই, ছোট্ট একটা লড়াই হলো। সাহুজিকে সমর্থন, এবার সাহুজি এত ক্ষমতা পেলো কোথা থেকে, ও হঠাৎ করে জেল থেকে এসে এত ক্ষমতা পেয়ে গেল যে এসে এতদিন ধরে রাজা দ্বিতীয় শিবাজির সাথে লড়াই করবে, বলছে ক্ষমতা পেলে কোথা থেকে, বলছে একজন মন্ত্রী পেশওয়াকে সহযোগিতা করলো। কে পেশওয়া স্যার, এই যে বালাজি বিশ্বনাথ। এখান থেকেই শুরু হলো মারাঠা সাম্রাজ্যের পেশওয়াদের গল্প। ঠিক আছে, বলছে এই যে পেশওয়া, এই পেশওয়া সমর্থন করে দিল সাহুজিকে, বলে হ্যাঁ ঠিক আছে তুমি চলো যুদ্ধ করো, আমি তোমার সাথে আছি। ঠিক আছে, এরা দুজন মিলে এবার আক্রমণ করে দিল দ্বিতীয় শিবাজিকে, মানে তারাবাইকে করলো। ভালো করে বোঝালো, যেহেতু ওরই সম্পর্কে মা হবে, ভালো করে বোঝালো দেখো সিংহাসন ছেড়ে দাও, তুমি ছেড়ে টেড়ে দাও সিংহাসন, তোমরাকে একটা মাসে মাসে পেনশন দিব, তুমি পেনশনের টাকাটা নিয়ে তোমরা সুখে সংসার করো, ফালতু সিংহাসনের ঝামেলাতে আসো না, নাহলে কিন্তু হত্যা করতে হবে। তো একটা ছোট্ট ব্যাটেল হলো, একটা ছোট্ট যুদ্ধ হলো। এ দেখলো যে না সত্যি কথাই আমরা যুদ্ধ করলে মারাই যাব, তার থেকে টাকাটা নিয়ে সাইড কেটে যায়। তো এরা মা ছেলে টাকাটা নিয়ে সাইড কেটে গেল। তাহলে আমাদের গল্প, এদের গল্প এখানে শেষ। ঠিক আছে, এদের ইতিহাস শেষ, আবার আমরা চলে আসলাম এখানে ইতিহাসে। তাহলে এখন তাহলে ছত্রপতি কে হয়ে গেছে, সাহুজি হয়ে গেছে ছত্রপতি, আর পেশওয়া কে হয়ে গেছে বালাজি বিশ্বনাথ। আস্তে আস্তে এবার থেকে এই যে ছত্রপতিদের ক্ষমতাটা কমতে থাকবে আর পেশওয়াদের ক্ষমতা বাড়তে থাকবে। ঠিক আছে, এই বালাজি বিশ্বনাথই, এই বালাজি বিশ্বনাথ, আগে একবার চেনটা বলে দিই তারপরে সম্পর্কে বলছি। বালাজি বিশ্বনাথ, নেক্সট পেশওয়া প্রথম বাজিরাও, তারপরের পেশওয়া বালাজি বাজিরাও, এইভাবে পেশওয়া পরপর চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এবার এর সম্পর্কে দু একটা কথা শোনো। বালাজি বাজিরাও বলছে, এই বালাজি বাজিরাও যখন পেশওয়া হলো, বালাজি বাজিরাও বললো যে এক কাজ করি, মোগল সম্রাটের কাছে চলো। এরা একে বললো, যুক্তি দিল যে দেখো চলো মোগল সম্রাটের সঙ্গে কথা বলে আসি। এবার মোগল সম্রাটকে মোহাম্মদ শাহ, না মোহাম্মদ শাহ এতদিনে মরে গেছে, 1-2 বছর পরই মোহাম্মদ শাহকে হত্যা করে দিয়েছে, ওরই ছেলে ফারুক সিয়ার হত্যা করে মোহাম্মদ শাহকে বাদ দিয়ে দিয়েছে। এবার তাহলে মোগল সম্রাট কে বসে আছে, ফারুক সিয়ার বসে আছে। ঠিক আছে, তাহলে এই সাহুজি আর বালাজি বিশ্বনাথ দুজন মিলে গেল ফারুক সিয়ারের কাছে, মেনলি বালাজি বিশ্বনাথ, এ চলে গেল কার কাছে, ফারুক সিয়ারের কাছে। ফারুক সিয়ারের কাছে গেল, ফারুক সিয়ারকে গিয়ে বলল যে আপনারা মারাঠাকে স্বাধীন সাম্রাজ্য হিসেবে ঘোষণা করেন, আমরা স্বতন্ত্রভাবে থাকতে চাই। বললো ঠিক আছে। তো এই বালাজি বিশ্বনাথের সহযোগিতাতেই মারাঠারা স্বাধীন স্বতন্ত্র সাম্রাজ্য হিসাবে নিজের প্রতিষ্ঠাতা পেয়েছিল। পরীক্ষার কোশ্চেন এটাও, ঠিক আছে, লিখে রাখবে যে এটা তো স্যার দিয়েই দিব পিডিএফটা, আর ম্যাটেরিয়ালও যদি না থাকে স্যার লিখে রাখবে যে বালাজি বিশ্বনাথ, এই যে বালাজি বিশ্বনাথই ফারুক সিয়ারের কাছ থেকে মারাঠা সাম্রাজ্যকে স্বাধীন স্বতন্ত্র হিসাবে প্রতিষ্ঠাতা লাভ করিয়েছিল। ঠিক আছে, লিখে রাখো, ম্যাটেরিয়ালে লিখে নাও, চলো, বা খাতাতে রাখলে খাতাতে লিখে নাও, পরে ম্যাটেরিয়ালে লিখে নাও। লিখা আছে? ঠিক আছে, লিখা থাকলে তো ঠিকই আছে। হলো, এটা একটা গল্প গেল। এই বালাজি বিশ্বনাথকেই মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। কি কি কথা বললাম স্যার বালাজি বিশ্বনাথ থেকে? বালাজি বিশ্বনাথ ফারুক সিয়ারের কাছ থেকে মারাঠা সাম্রাজ্যের স্বাধীন স্বতন্ত্র বলে প্রতিষ্ঠাতা করাতে পেরেছিল। এই বালাজি বিশ্বনাথকে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় স্রষ্টা বলা হয়। এই বালাজি বিশ্বনাথ স্বর্ণ ভূমি প্রথা চালু করেছিল, স্বর্ণ জমি প্রথা বা স্বর্ণ ভূমি প্রথা। এই 3টা কোশ্চেন এখান থেকে মাথায় রাখবে। বোঝা গেল কি কি বললাম? বালাজি বিশ্বনাথ তোমার হচ্ছে স্বর্ণ জমি প্রথা চালু করে, বালাজি বিশ্বনাথকে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। এই বালাজি বিশ্বনাথ ফারুক সিয়ারের কাছ থেকে তোমার হচ্ছে গিয়ে
মারাঠা সাম্রাজ্যকে স্বতন্ত্র বলে একটা মর্যাদা নিয়ে এসেছিল। হলো, যদি বলে স্যার অফিসিয়ালি, অফিসিয়ালি এই মারাঠা সাম্রাজ্যের প্রথম পেশোয়া কে ছিল? বালাজি বিশ্বনাথ ছিল। ঠিক আছে, স্বাধীন পেশোয়া এই বালাজি বিশ্বনাথ ছিল। আচ্ছা, বোঝা গেল এই পয়েন্ট? তো বোঝা গেছে? পরেরটাই আছে, নেক্সট ইতিহাসে আছে। নেক্সট আছে স্যার প্রথম বাজিরাও। প্রথম বাজিরাওয়ের গল্প শোনো। বলা হয় যতগুলো পেশোয়া মারাঠা সাম্রাজ্যে বসেছিল তার মধ্যে সব থেকে শক্তিশালী পেশোয়া ছিল প্রথম বাজিরাও। এই যে আমরা বাজিরাও মাস্তানি সিনেমা দেখছি, কোন বাজিরাওয়ের গল্প? এই প্রথম বাজিরাওয়ের গল্প। ঠিক আছে, এই প্রথম বাজিরাও বলা হয়, এই যে পেশোয়াদের মধ্যে যত বাজিরাওগুলো ছিল, যত পেশোয়া ছিল তাদের মধ্যে সব থেকে শক্তিশালী পেশোয়া ছিল প্রথম বাজিরাও। এই প্রথম বাজিরাও একটা বিখ্যাত উক্তি আছে, কি উক্তি বলতো? এই প্রথম বাজিরাও যখন সিংহাসনে, মানে সিংহাসন তো না, পেশোয়া যখন হলো, ও যখন মারা গেল, বালাজি বিশ্বনাথ মারা গেল, বালাজি বিশ্বনাথ মারা যাওয়ার পর প্রথম বাজিরাও পেশোয়া হয়েছে। দেখো ছত্রপতি কিন্তু এখনো শাহুজি আছে, ওর সাথে পেশোয়া ছিল বালাজি বিশ্বনাথ, মারা গেল একটা সময় পর, পেশোয়া হয়ে গেল প্রথম বাজিরাও। ছত্রপতি কিন্তু এই আছে এখনো। ঠিক আছে, তো প্রথম বাজিরাও শাহুজিকে গিয়ে বলল যে দেখো ছোট ছোট রাজ্য আক্রমণ করে কোনো লাভ নেই। ঠিক আছে, তাহলে কি করতে হবে? বলছে ডিরেক্ট গিয়ে মোগলকে আক্রমণ করে দিই। বলছে গোটা ভারতবর্ষ মোগল চালাচ্ছে, আমরা গিয়ে মোগলকে আক্রমণ করি, যদি মোগল আমাদের কন্ট্রোলে চলে আসে তাহলে গোটা ভারত আমাদের কন্ট্রোলে। তো এটাই একটা উক্তির আকারে বলেছিল যে একটা গাছকে, গাছের ডালপালা কেটে কোনো লাভ নেই, একদম শিকড়কে কেটে দাও, ডালপালা অটোমেটিক মরে যাবে, শুকিয়ে যাবে। তো বুঝতে পারলে তুলনাটা? বলছে ডালপালা কেটে কত ডালপালা কাটবে, শিকড়কে কেটে দাও, ডালপালা অটোমেটিক মরে যাবে। তো এটা পরীক্ষার কোশ্চেন, কিন্তু এই উক্তিটা এর দেওয়া, প্রথম বাজিরাওয়ের দেওয়া। ঠিক আছে, প্রথম বাজিরাও আরো কতটা যোগ্য শাসক ছিল আর একটা প্রমাণ দেখো। আচ্ছা, প্রথম বাজিরাওয়ের একটা উক্তি আছে, দেখবে লেখা আছে ম্যাটেরিয়ালে। প্রথম বাজিরাওয়ের একটা উক্তি আছে, উক্তি বলছি, প্রথম বাজিরাওয়ের একটা উপাধি আছে, একে হিন্দু পথ পথশাহী বলা হয়। হিন্দু পথ পথশাহী বলা হয়, পরীক্ষায় কোশ্চেন আছে কিন্তু। হিন্দু পথ পথশাহী কাকে বলা হয়? প্রথম বাজিরাওকে বলা হয়। ঠিক আছে, আচ্ছা এর সম্পর্কে আর একটা কথা বলি, এর যোগ্যতার প্রমাণ স্যার দেখো। এই সময় এটা ধরুন আমি ধরলাম মারাঠা সাম্রাজ্য, এই মারাঠা সাম্রাজ্যের মধ্যে না বিভিন্ন নিজেদের মধ্যে বিভিন্ন বিবাদ উঠেছিল। কেমন বিবাদ? মেনলি এই বিবাদ ছিল ব্রাহ্মণ ভার্সেস ক্ষত্রিয়। ব্রাহ্মণ ভার্সেস ক্ষত্রিয় মানে ক্ষত্রিয়রা বললো যে আমরা মানে লড়াই করব না। বলছে কেন লড়াই করব না? বলছে আমরা যুদ্ধে যাব, আমরা মরবো, আমরা লড়াই করব, আর যত পেশোয়া পদ, ছত্রপতি পদ সব ভোগ করবে হচ্ছে গিয়ে ব্রাহ্মণরা, হবে না। বলছে আমরাই সবকিছু করবো, আর যে মেন পদটা, পেশোয়া পদটা দখল করে বসে আছে ব্রাহ্মণরা, আমরা এটা হতে দেবো না। তো ওদের মধ্যে বিভিন্ন বিদ্রোহ শুরু হয়ে গেল। তো প্রথম বাজিরাও দেখলো যে না, ব্যাপার খারাপ, এবার জিনিসটাকে কন্ট্রোল করতে হবে, নাহলে বিদেশি লোকজন ঢুকে যাবে এর মধ্যে। বললো ঠিক আছে, ও মারাঠাকে 5টা পরিবারে ভেঙে দিয়েছিল, 5টা ফ্যামিলিতে ভেঙে দিয়েছিল। ঠিক আছে, 5টা ফ্যামিলিতে ভেঙে দিয়েছিল। কি কি ফ্যামিলি স্যার? এক হচ্ছে পুনে, একটা পুনে, এক হচ্ছে নাগপুর, এক হচ্ছে বরোদা, এক হচ্ছে তোমার হচ্ছে নাগপুর, পুনে, বরোদা, গায়কোয়াড়, না সরি সিন্ধিয়া, বড়দারি, গায়কোয়াড়, সিন্ধিয়া, আর হচ্ছে আর একটা কিছু একটা ছিল। 5টা ফ্যামিলিতে ভেঙে দিয়েছে। উদ্দেশ্যটা কি? এই ফ্যামিলিগুলোতে যে ভাঙলো, এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে দেখো, মারাঠা একটাই, মারাঠা সাম্রাজ্য ভাঙেনি, কিন্তু বললো 5টা পার্টে ভেঙে দিলাম। 5টা পার্টে বলতে যেমন আমরা জেলাতে, ব্লকে ভেঙে দিলাম। বলছে এক একটা পার্টে এক একটা ফ্যামিলি স্বাধীনভাবে দেখাশোনা করবে। এবং এ ধরে নাও নাগপুরেতে ছিল ভোসলে ফ্যামিলি, ঠিক আছে, বা ধরে নাও বড়োদাতে আছে গায়কোয়াড় ফ্যামিলি, ঠিক আছে, এরকম ভাবে পুনেতে আছে পেশোয়া। বলছে এক একটা জায়গাতে এক একটা ফ্যামিলি ওই স্বাধীনভাবে দেখাশোনা করবে। এটাতে সুবিধাটা কি হলো? এটাতে সুবিধা হলো এটাই যে কিছু কিছু ফ্যামিলি চলে গেল ক্ষত্রিয়দের আন্ডারে, কিছু চলে আসলো পেশোয়াদের আন্ডারে, এবার সবাই শান্ত হয়ে গেল। আলটিমেট মেন গোটাটাই মারাঠাই থাকলো, যেভাবে ছত্রপতি দেখছে ওইভাবে দেখবে। আর বেশিরভাগটাই মানে টোটাল ভিতরে ভিতরে খন্ডে 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 এক একটা ফ্যামিলিকে পাওয়ার দিয়ে দিল, তোমরা এই এলাকাটা তোমাদের, তোমরা এভাবে দেখো। পুনের পাওয়ার চলে গেল পেশোয়ার কাছে, বড়োদার পাওয়ার চলে গেল গায়কোয়াড়ের কাছে। তাহলে ইন্দোর, আর একটা ছিল ইন্দোর, ঠিক আছে, নাগপুর চলে গেল ভোসলেদের কাছে, সিন্ধিয়া চলে গেল তোমার হচ্ছে যাদের কাছে গেছিল। এভাবে প্রত্যেকটা ফ্যামিলি, ইন্দোর চলে গেল হোলকারদের কাছে। এরকম প্রত্যেকটা জায়গা ভেঙে গেল পাটে পাটে, বোঝা গেল? তাহলে এটা দিয়ে এটা দেখায় যে প্রথম বাজিরাওয়ের কতটা
তার সাম্রাজ্যের ওপরে তার কতটা হাত ছিল, কতটা তিনি গুছিয়ে রাখতে পেরেছিলেন। ঠিক আছে, আচ্ছা আরো বিভিন্ন আছে স্যার। যখন আমরা হায়দ্রাবাদ পড়বো দেখবে যখন আমরা হায়দ্রাবাদ পড়বো দেখবে হায়দ্রাবাদের ওই সময় হায়দ্রাবাদের নিজামের সাথে তার চুক্তি হয়েছিল, মুশিসি বাগানের চুক্তি, তখন হায়দ্রাবাদ পড়ার সময় বলবো। তাহলে প্রথম বাজিরাওয়ের গল্প কেন? আচ্ছা, আর একটা কথা স্যার, প্রথম বাজিরাও থেকে মনে রাখবে, এই প্রথম বাজিরাওয়ের পর থেকে, প্রথম বাজিরাওয়ের সময় থেকে তিনি কি ঘোষণা করেছিলেন? তিনি ঘোষণা করেছিলেন যে পেশওয়া পদ আর বংশানুক্রমিক, এই তোমার মানে হবে না, মর্যাদার ভিত্তিতে হবে না, কাজের ভিত্তিতে হবে না, এবার থেকে বংশানুক্রমিক হয়ে যাবে, মানে আমার ছেলে পেশওয়া। এতদিন পর্যন্ত কি হয়ে আসছিল? এতদিন পর্যন্ত হয়ে আসছিল যে যে যোগ্য তাকে পেশওয়া বানানো হবে। এবার ইনি ঘোষণা করলেন যে না, আর এগুলো কোনো গল্প নাই, এবার থেকে পেশওয়ার ছেলে পেশওয়া হবে, বংশানুক্রমিক। বোঝা গেল? তাহলে এটাও কোশ্চেন দেয় যে পেশওয়া পদ বংশানুক্রমিক করে দিয়েছিল কে? প্রথম বাজিরাও। বোঝা গেল? বোঝা গেল স্যার? কোনো কোনো বইয়ে দেখবে বালাজি বাজিরাওয়ের কথা দেওয়া আছে, আমাদের বেশিরভাগই আমরা এটাকে প্রাধান্য পেয়েছি এবং বিভিন্ন পরীক্ষাতে এটাকে অ্যান্সার নিয়েছে, আমরা এটাকে সত্য ধরে চলব। ঠিক আছে, বোঝা গেল এখন পর্যন্ত তাহলে গল্প? তাহলে শিবাজি মারা গেল, শিবাজি মারা যাওয়ার পর স্যার শাম্ভুজি ছত্রপতি হলো। শাম্ভুজির গল্প বললাম, শাম্ভুজিকে হত্যা টত্যা করলো, ওর ছেলে শাহুজিকে নিয়ে চলে গেল। অপোজিট দিকে রাজারাম রাজা হয়ে গেছে, রাজারাম প্রতিনিধি চালু করলো, রাজারাম মারা গেল, দ্বিতীয় শিবাজি রাজা হলো। দ্বিতীয় শিবাজির কার আন্ডারে ছিল? তার মা তারাবাইয়ের আন্ডারে রাজ্য চালাচ্ছিল। যখন শাহুজি যখন জেল থেকে ছাড়া পেয়ে আসলো, মোহাম্মদ শাহের সময় আসলো, এসে আক্রমণ করলো এদের ওপর, এরাকে একটা পেনশন দিয়ে সাইড কাটিয়ে দিল, এদের গল্প শেষ। চলে আসলো শাহুজি। শাহুজিকে কে সহযোগিতা করেছিল? বালাজি বিশ্বনাথ সহযোগিতা করেছিল। এই বালাজি বিশ্বনাথকে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। স্বর্ণভূমি প্রথা চালু করেছিলেন তিনি। তিনি ফারুক সিয়ারের কাছ থেকে মারাঠা সাম্রাজ্যকে স্বতন্ত্র বলে দাবি করিয়েছিলেন। ঠিক আছে, বালাজি বিশ্বনাথ মারা যাওয়ার পর প্রথম বাজিরাও হলো। প্রথম বাজিরাও হচ্ছে সব থেকে শক্তিশালী পেশওয়া। তিনি, তার একটা কথা ছিল যে গাছপালার যদি ডালপাল কেটে কোনো লাভ নেই, গাছপালা একদম গাছটার শিকড় কেটে দাও, অটোমেটিক ডালপালা মরে যাবে। ঠিক আছে, এই প্রথম বাজিরাওকেই হিন্দু পদশাহী বলা হয়। তিনি পেশওয়া পদকে বংশানুক্রমিক করে দিয়েছিলেন। ঠিক আছে, এবার চলে আসি বালাজি বাজিরাওয়ের গল্প। এবার চলে আসি বালাজি বাজিরাওয়ের গল্প। হ্যাঁ স্যার, যাও। কে ভর্তি আছে বললে? দাদা, দেখো আসি বালাজি বাজিরাওয়ে। বলছে প্রথম বাজিরাও মারা গেল, প্রথম বাজিরাও মারা গেল। দেখো এখনো কিন্তু শাহুজি মরেনি, ছত্রপতি হয়ে, দেখো ওর আন্ডারে পেশওয়া একের পর এক মরছে, শাহুজি এখনো ছত্রপতি। শাহুজির আন্ডারেই প্রথম বালাজি বিশ্বনাথ ছিল, মারা গেল। ওর আন্ডারেই প্রথম বাজিরাও মারা গেল। ওর আন্ডারে নেক্সট পেশওয়া হয়ে গেল বালাজি বাজিরাও। ঠিক আছে, বালাজি বাজিরাও নেক্সট পেশওয়া। বলছে এই বালাজি বাজিরাওয়ের সময়ই, এই বালাজি বাজিরাওয়ের সময়ই মারা গেল শাহুজি। ঠিক আছে, এর সময়ই শাহুজি, এর সময় শাহুজি মারা গেল। ও মেরে ফেলেনি, কিন্তু ওর সময় শাহুজি মারা গেল। কতদিন বাঁচবে আর? কবে? ওর আন্ডারে সব মরেই যাচ্ছে, ও বেঁচেই আছে, তাহলে মারা গেল শাহুজি। আচ্ছা, এবার এই বালাজি বাজিরাও, এই যে এর আগের দিন মনে আছে চৌথ ট্যাক্সের কথা বলছিলাম, যে চৌথ ট্যাক্স যেটা ওরা বাইরের লোকজনের কাছ থেকে নিত। ভাবো এই বালাজি বাজিরাওয়ের সময় ট্যাক্স চাওয়াটার লিমিট কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এটা যদি ইন্ডিয়া হয়, এটা ধরলাম উড়িষ্যা, এটা হচ্ছে পুনে, মেনলি পুনে মহারাষ্ট্র, এই জায়গাতে মারাঠারা ছিল। এরা এখান থেকে ট্যাক্স চাইতে চলে গেছে উড়িষ্যাতে। ঠিক আছে, উড়িষ্যাতে গিয়ে বলছে যে আমাকে ট্যাক্স দাও, চৌথ ট্যাক্স দাও, তুমি যা ইনকাম করছো তার 1/4 অংশ আমাকে ট্যাক্স দাও, নাহলে আক্রমণ করে দেবো উড়িষ্যার উপরে। ঠিক আছে, এদের লোকজন রেগে আছে এর উপরে, তোর বাড়ি কোথায় আর তুই এসছিস ট্যাক্স চাইতে এখানে? আমার বাড়ি, আমি পাশের বাড়িতে ম্যাক্সিমাম চাইতে পারি টাকা, আমার বাড়ি এখানে, আমি 10 কিলোমিটার দূরে লোকের বাড়িতে গো যে দালালি ট্যাক্স, ট্যাক্স দাও, নাহলে তোমার বাড়ি এসে গলা কেটে চলে যাবে। লোকজন তো রাখবেই। এটা গেল। এখানে না, এখান থেকে চলে গেছে আফগানিস্তান। আফগানিস্তানে গিয়ে বলছে যে আমাকে চৌথ ট্যাক্স দাও, নাহলে আক্রমণ করে দেবো তোমার উপরে। ভাবো ইন্ডিয়া কোথায়, এর মিডিলে পাকিস্তানকে ক্রস করে আফগানিস্তান চলে গেছে, বলছে আফগানিস্তানে গিয়ে বলছে ট্যাক্স দাও। আফগানিস্তানে তখন শাসক ছিল আহমেদ শাহ আবদালি। আহমেদ শাহ আবদালি বলছে ট্যাক্স নিবি, চৌথ ট্যাক্স, যারা তোকে চৌথ ট্যাক্স দেওয়াচ্ছে। আহমেদ শাহ আবদালি আক্রমণ করে দিল মারাঠাদের ওপর, এবং এই যুদ্ধটা আমরা তৃতীয় পানিপথের যুদ্ধ নামে পরিচিত, 1761 সাল। তাহলে এই বালাজি বাজিরাওয়ের সময় তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 সালে। ঠিক আছে, লেখা আছে ম্যাটেরিয়ালে, দেখতে পাবে 1761 সালে এর সময়ই হয়েছিল তৃতীয় পানিপথের যুদ্ধ। ঠিক আছে, আচ্ছা
এটা তো এক গল্প গেল। দ্বিতীয় গল্প, এর সময় শাহুজি যখন মারা গেল, এ একটা চুক্তি, একটা ট্রিটি সাইন করলো, ট্রিটি, সাঙ্গলি ট্রিটি। এই সাঙ্গলি ট্রিটিতে বলে দিল যে আর কোনো ছত্রপতি হবে না, শাহুজি মরে গেছে, গল্প শেষ, এবার থেকে পেশওয়ারাই সব সামলাবে, আর ছত্রপতি গল্প নাই। বললো ছত্রপতি পদকে আমরা অ্যাবলিশ করে দিলাম, এখন থেকে পেশওয়াই সব। সাঙ্গলি চুক্তি দিয়ে এটাও গল্প হয়ে গেল। এই পয়েন্ট তো ক্লিয়ার হলো স্যার? কারো কোনো সমস্যা, ডাউট? কিছু নাই। এবার এটাই দেখো লেখা রয়েছে, শামুজি যা যা বললাম স্যার, ঔরঙ্গজেবের বিদ্রোহী ছিলেন, মোহাম্মদ আকবরকে স্মরণ দিয়েছিলেন, রাজা রামসামন্ত অষ্টপ্রধানের সাথে নতুন পথ চালু করেছিলেন প্রতিনিধি। এরপরের শাসক তারাবাইয়ের মায়ের শিশুপুত্র ছিল দ্বিতীয় শিবাজি, শিবাজি টু স্যার, শিবাজি টু, এটা ভেবে না, দাঁড়িয়ে দেওয়া আছে টু, শিবাজি, দ্বিতীয় শিবাজি। এবার বালাজি বিশ্বনাথের কথা আসলাম, ফারুক স্যারের সহযোগিতায় মারাঠাকে স্বতন্ত্র রাজ্য ঘোষণা করেন, মারাঠার দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। এর উপাধি ছিল, হ্যাঁ এটা স্যার মনে রাখবে, এর উপাধি ছিল সেনাকর্তা। ঠিক আছে, এই যে বালাজি বিশ্বনাথের উপাধি সেনাকর্তা ছিল। এখানে অ্যাড করে নিবে আর একটা স্বর্ণ জমি প্রথা, যেটা বললাম। আচ্ছা, প্রথম বাজিরাওয়ের গল্প স্যার কি বললাম, এটা স্যার উদাহরণ দেখিয়েছি, ছবি দিয়েছি, যাতে করে তোমার বুঝতে সুবিধা হয়। যেটা গাছের শিকড় কেটে দেবো, তাহলে গাছটার সব ডালপালা এমনি মরে যাবে। ঠিক আছে, প্রথম বাজিরাওয়ের গল্প। হিন্দু পথশাহী তার হচ্ছে উপাধি। ঠিক আছে, পেশোয়া পথটাকে বংশানুক্রমিক করে দিয়েছিলেন। তারপরে এই যে স্যার একটু আগে বললাম স্যার, 5টা ভাগে ভেঙে দিয়েছিল। পুনেতে পেশোয়া, নাগপুরে ভোসলে, ইন্দোরে হোলকার, গোয়ালিয়রে সিন্ধিয়া, আর হচ্ছে বড়োদাতে গায়কোয়াড়। তাহলে এই 5টা ভাগে ভেঙে দিয়েছিল প্রথম বালাজি বাজিরাও। এই আরেকটা কথা স্যার, আরেকটা কথা, এই বালাজি বাজিরাও থেকে মনে রাখবে, এই বালাজি বাজিরাওয়ের একটা উপাধি ছিল নানা সাহেব। ঠিক আছে, এবার নানা সাহেব নিয়ে অনেক কনফিউশন স্যার। নানা সাহেব দেখবে যখন আমরা পড়বো, মহাবিদ্রোহ পড়বো 1857 সালে, দেখবে কানপুরের হয়ে লিড করছে নানা সাহেব। এবার ওই নানা সাহেব কি স্যার এই নানা সাহেব না, দুটো নামের মধ্যে হালকা পার্থক্য আছে। এটা নানা সাহেব, ওটা নানা সাহিব। ঠিক আছে, পার্থক্য আছে, যদিও আমরা ইংলিশে বানানটা একই লিখি, তবুও কিন্তু দুটো আলাদা ব্যক্তি, কিন্তু এর সাথে ওর কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, তো যাই হোক, বালাজি বাজিরাও, এনাকে নানা সাহেব বলা হয়। দেখো সময়টা দেখো 1761, আর যুদ্ধ হয়েছে 1857 সাল, মহাবিদ্রোহ, নিঃসন্দেহে একই ব্যক্তি হবে না। ঠিক আছে, তাহলে এর সময় পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সাল। আহমেদ শাহ আবদালি, একটু আগে যেটা বললাম, আফগানিস্তানের রুলার ছিল আহমেদ শাহ আবদালি। সাঙ্গলি চুক্তি হয়েছিল, এই চুক্তি অনুযায়ী পেশোয়া মারাঠা সাম্রাজ্যের অধিকার পায় এবং রাজা পদটি বা ছত্রপতি পদটা বাতিল হয়ে যায়। প্রত্যেকটা ঘটনা বলা, এটা স্যার টুকতে হবে না, দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব। বোঝা গেল স্যার এই পয়েন্ট? তো এবার স্যার চলে আসি ইঙ্গো মারাঠা যুদ্ধে, ইঙ্গো মারাঠা ওয়ার। এবার এই ওয়ার বুঝতে গেলে স্যার অনেক কিছু এবার বুঝতে হবে। ইঙ্গো মারাঠা যুদ্ধ মানে অ্যাংলো মারাঠা ওয়ার, বাংলায় আমরা বলি ইঙ্গো মারাঠা যুদ্ধ। এটা বুঝতে গেলে তোমাকে একটু এর ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে। ঠিক আছে, দেখো একটা জিনিস বোঝো তো স্যার, আমরা এখন পর্যন্ত যেটুকুটা ইতিহাস মারাঠাদের পড়লাম, ইতিহাসটাতে কি দেখতে পাচ্ছি? মারাঠা ভার্সেস মুঘল, মারাঠা ভার্সেস বিজাপুর, এগুলোই তো পড়লাম। হঠাৎ করে ইংরেজ কোথা থেকে চলে আসলো? আমাদের কাহিনীতে এতদিন পর্যন্ত ইংরেজ ছিল না, বলছে এবার ইংরেজ, হঠাৎ করে ইংরেজের এন্ট্রিটা কোথা থেকে হলো? তাহলে কিছু তো কারণ হয়েছে, কিছু তো কারণ। এবার তোমার পরীক্ষা বেরিয়ে বলে স্যার পরীক্ষার জন্য তোমার ইম্পর্টেন্ট জায়গা স্যার, কোন যুদ্ধ কত সালে হয়েছে, কোন চুক্তিতে মীমাংসা হয়েছে, কিন্তু এইটুকুটা পড়বো না স্যার। আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যাই, একটা একটা করে যুদ্ধ বুঝাচ্ছি, একটু করে বুঝি। প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধের একটু ব্যাকগ্রাউন্ড বলছি, কি হয়েছিল। দেখো, যখন বসে বলে লাভ হবে, তাই বলছে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধে যখন ঢুকছি ফার্স্ট, তার আগে তার ব্যাকগ্রাউন্ডটা একটু বোঝার চেষ্টা করি। বলছে বালাজি বাজিরাও যখন মারা গেল, তারপর থেকে মারাঠা সাম্রাজ্য ভেঙে গেছে। তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছে, একদম ধুয়ে মুছে মারাঠার মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে আহমেদ শাহ আবদালি। মারাঠা সাম্রাজ্য যে আস্তে আস্তে মাথা চারা দিচ্ছিল, গল্প আবার শেষ। মারাঠা সাম্রাজ্য ভেঙে চারিদিকে খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে গেছে। এবার একজন, তার বেশ কিছুদিন মানে কয়েক সাল পরে, কয়েক বছর পরে আর একজন পেশোয়া আসলেন, যার নাম মাধব রাও। এই মাধব রাও, শর্ট ফর্মে লিখছি মাধব রাও, এই মাধব রাও চেষ্টা করলো আবার যে
কিভাবে মারাঠাকে পুনর্জীবিত করা যায়, রিভাইভ করা যায় কিভাবে মারাঠাকে, এবং অনেকটা সফল হয়েছিল মাধবরাও। মাধবরাও অনেকটা মারাঠাকে আবার আগের মতো করে একসাথে আনতে সফল হয়েছিল। কিন্তু কপালের পরিহাস, মাধব রায়ের ওই সময় টিবি হয়ে গেছে, টিবি, ঠিক আছে, টিবি রোগে মারা যায় মাধবরাও। তো টিবিতে যখন মাধবরাও মারা গেল, আবার মারাঠা সাম্রাজ্য ওই যেটুকুটা চেষ্টা করেছিল আবার ওইভাবে ভাঙতে শুরু করলো। তো মাধবরাও যখন মারা গেল, দেখো আমরা কি পড়তে চাইছি, উদ্দেশ্য বুঝে আমরা পড়তে চাইছি ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার, ইংরেজ এবং মারাঠাদের যুদ্ধ পড়তে চাইছি। এবার ওটা বোঝার জন্য তার ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করছি, কেন যুদ্ধটা লাগলো। মাধবরাও মারা গেল, মাধবরাও মারা যাওয়ার পর তার ছেলে হিসাব মতো রাজা হবে। তো ছেলে তো স্যার ছিল না তখন, তার ভাই ছিল। তো এর ভাইয়ের নাম হচ্ছে তোমার হচ্ছে নারায়ণ রাও। নারায়ণ রাও হচ্ছে তার ভাই, এর ভাই হচ্ছে মাধব রাওয়ের ভাই নারায়ণ রাও। মাধবরাও মারা গেছে, মাধবরাও মারা গেছে। ওর যে স্ত্রী ছিলেন, ওনার স্ত্রী রামাবাই জহর নিয়েছে, মানে আগুনে ঝাঁপ দিয়েছে, সতী গ্রহণ করেছে। ওর স্ত্রীও মারা গেছে, তার ফ্যামিলি শেষ। এবার তার ভাই নারায়ণ রাও সিংহাসনে বসলো। এবার এই মাধব রাওয়ের একজন আঙ্কেল ছিল, কাকু ছিল, যার নাম রঘুনাথ রাও। রঘুনাথ রাও সিস্টেম বোঝো, ঠিক আছে। এর কাকু রঘুনাথ রাও, এর ভাই হচ্ছে নারায়ণ রাও। তো এর যদি ভাই হয় তাহলে এরও কাকু হবে। এ মারা গেছে, এর ভাই সিংহাসনে বসেছে। রঘুনাথ রাও বলছে না, আমি সিংহাসন নিব। রঘুনাথ রাও করলো কি, নারায়ণ রাওকে হত্যা করে দিল, মানে ওর ভাস্তা ছিল হিসাবে। তো ওর ভাস্তাকে নারায়ণ রাওকে হত্যা করে দিল রঘুনাথ রাও, ঠিক আছে। এই এখন কন্ডিশন দাঁড়িয়ে আছে। তাহলে এখন পেশোয়াকে রঘুনাথ রাও, পেশোয়া, এই পর্যন্ত কন্ডিশন দাঁড়িয়ে আছে। বলছে এই সময় মারাঠা সাম্রাজ্যে আর একটা ঘটনা সাইমেন্টেনিয়াসলি চলছিল। কি ঘটনা? বলছে যতই দেখো আগের মতো তার পেশোয়া নাই, প্রথম বালাজি বাজিরাও বা বালাজি বিশ্বনাথের মতো অত শক্তিশালী পেশোয়া নাই। তো ধীরে ধীরে পেশোয়ারাও কমজোর হয়ে গেছে। তো এখন মারাঠা সাম্রাজ্যকে পেশোয়াদেরকে পিছন দিক থেকে ঠেলা দিচ্ছে একটা কমিটি, একটা মারাঠাদের নিজেদের মধ্যে একটা কমিটি বা একটা কি বলো সংগঠন ছিল, যার নাম 12 ভাই। দেখো নাম, ওই কমিটিটার নামই 12 ভাই। কি বলবো, এটা ওয়ান টাইপ অফ ক্যাবিনেট। আমাদের যে মন্ত্রিসভা আছে না, এই 12 ভাই নামটাই 12 ভাই। এই 12 ভাই, এখানে 12 জন সদস্য ছিল। এরা ঠিক করতো কে পেশোয়া হবে, কে কোন কাজ করবে, মানে এই 12 ভাইটা একদম কোর কমিটি, ঠিক আছে। এরাই চালাতো পেশোয়াদেরকে। এখন এই 12 ভাইয়ের একজন বিখ্যাত সদস্য ছিল, যার কথা আমরা শুনেছি ছোটবেলা থেকে, নানা ফডনবিসের নাম শুনেছো অবশ্যই, ছোটবেলায় ইতিহাস পড়েছো। নানা ফডনবিস ছিল এই 12 ভাইয়েরই এক সদস্য। বানান ফানার এদিক ওদিক হতে পারে, তালবস দন্ত স। নানা ফডনবিস ছিল এই 12 ভাইয়ের একজন সদস্য, এবং নানা ফডনবিসকে লোকজন খুব মানত, ঠিক আছে। এরাই ঠিক করতো স্যার কে কি কাজ করবে। এবার যখনই রঘুনাথ রাও নারায়ণ রাওকে হত্যা করে দিল, নানা ফডনবিস রঘুনাথ রায়ের কাছে চলে গেল, বলছে তুমি কেন হত্যা করলে, এটা তো কথা ছিল না। হিসাব মতো ও মারা গেছে, ওর ভাই সিংহাসনে বসবে, তোমাকে যেটা দায়িত্ব দেওয়া ছিল তুমি পালন করো, তুমি কেন সিংহাসনে বসবে, তোমাকে সিংহাসনে বসতে দিব না। এটা কে বলছে? 12 ভাই বলছে। মানে 12 ভাইয়ের সাথে রঘুনাথ রাওয়ের একটা ক্ল্যাশ হয়ে গেল, ঠিক আছে। রঘুনাথ রাও দেখছে 12 ভাই যে কমিটি, খুব শক্তিশালী কমিটি, ও আমাকে হত্যা করে দেবে বা আমাকে মেরে ফেলে দেবে বা জেলে বন্দি করে দেবে, তাহলে আমার কাছে উপায় নাই, আমাকে পালাতে হবে। এই রঘুনাথ রাও পালিয়ে চলে গেল কার কাছে? চলে গেল মুম্বাইয়ে যে ইংলিশ গভর্নর ছিল তার কাছে। দেখো ইংলিশদের এন্ট্রি শুরু হচ্ছে মারাঠাতে, ইংলিশ গভর্নরের কাছে পালিয়ে চলে গেল। দেখো 3টা জায়গাতে এই সময় গোটা ভারতবর্ষের 3টা জায়গাতে গভর্নর ছিল। এক বেঙ্গলে গভর্নর, এক মারাঠা তোমার হচ্ছে মহারাষ্ট্রে মানে মুম্বাই গভর্নর, আর একটা হচ্ছে তোমার হচ্ছে মাদ্রাসে গভর্নর, মানে যেটা চেন্নাই বলছি। তাহলে এক মাদ্রাস, মুম্বাই, বেঙ্গল, 3টা জায়গাতে গভর্নর আছে। এরা চলে গেল মুম্বাই যে গভর্নর তার কাছে। কে গেল? রঘুনাথ রাও। বলে আমাকে বাঁচান। কেমন করে বাঁচাবো? ওই কি করেছে? বলছে এরকম ভাবে আমি হত্যা করে দিয়েছি, 12 ভাই এখন আমার পিছনে লেগে আছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলে দিবে।
আমাকে বাঁচান। বলে, ঠিক আছে। বলে ঠিক আছে, বিনিময়ে কি দিবে তুমি আমাকে? বলছে বিনিময়ে আচ্ছা দিব। এই পর্যন্ত বোঝা গেছে? বোঝা গেল গল্প? স্যার লিখবে? স্যার টুকলে স্যার এইভাবে রাফ ওয়ার্ক টুকে রাখো, যাতে করে বাড়িতে গেলে বুঝতে সুবিধা হয়। একটু রাফ ওয়ার্ক টুকে রাখো, বা যখন রেকর্ডিং দিব তখন রেকর্ডিং থেকে টুকে দিই, তাহলে এখন টুকতে আবার টাইম লেগে যাবে, রেকর্ডিং থেকে টুকে দিই। স্যার গেল স্যার, এই স্যার মুম্বাই চলে গেল গভর্নরের কাছে। মুম্বাইয়ের গভর্নর কি বলছে? বলছে ঠিক আছে, তোমার সাথে, তোমাকে তো আমি বাঁচিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু আমাকে বিনিময়ে কি দিবে? তাহলে আমার সাথে একটা চুক্তি করো। বলে হ্যাঁ ঠিক আছে, চুক্তি করবো আপনার সাথে। বলছে কিসের চুক্তি? তাহলে এই রঘুনাথ রাও ভার্সেস তোমার হচ্ছে ভার্সেস না, প্লাস দিলাম, প্লাস ইংলিশ গভর্নর। স্যার কোথাকার? মুম্বাইয়ের গভর্নর। এদের মধ্যে একটা ট্রিটি হলো, একটা চুক্তি হলো, যে চুক্তিটা সুরাটের চুক্তি নামে পরিচিত। এদের মধ্যে একটা চুক্তি হলো যেটা ট্রিটি অফ সুরাট। ট্রিটি অফ সুরাটের চুক্তি নামে পরিচিত। সাল হচ্ছে 1775 সাল। তো 1775 সালে একটা চুক্তি হলো, সুরাটের চুক্তি। এদের মধ্যে চুক্তি হলো। বলছে কি বললো? বলছে রঘুনাথ রাওকে বললো ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তো আমি, আমার ইংরেজ বললো, গভর্নর বললো আমি আমার 2500 সৈন্য, 2500 সৈন্য পুরো একদম অস্ত্র নিয়ে আছে, বন্দুক ফন্দুক নিয়ে আছে, আমি তোমার সাথে, তোমার সাপোর্টে পাঠাচ্ছি, তোমাকে রক্ষা করবে। বললো ঠিক আছে। বিনিময়ে? বলছে বিনিময়ে তোমার কাছে দুটো জায়গা আছে, ওই দুটো জায়গা আমাকে দিতে হবে, মারাঠাদের আন্ডারে আছে। বলছে কোন দুটো জায়গা? বলছে সল্টসেট আর বেসিন। সল্টসেট আর বেসিন, এই দুটো জায়গা মারাঠাদের কন্ট্রোলে আছে। এই দুটো জায়গা তোমরা ইংরেজকে দিয়ে দাও, আমাদেরকে দিয়ে দাও। বিনিময়ে আমরা করব কি, তোমাকে প্রোটেকশন দিব, আমার 2500 সৈন্য তোমাকে প্রোটেকশন দিবে। বলো ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাহলে এই সুরাটের টিটি সাইন হয়ে গেল রঘুনাথ রাও আর হচ্ছে তোমার হচ্ছে ইংরেজ গভর্নরের মধ্যে, যেটা মুম্বাইয়ের গভর্নর ছিল তার মধ্যে। ইংরেজদের এন্ট্রি শুরু হলো মারাঠাতে। বই আছে, ধীরে ধীরে যুদ্ধের দিকে এগাচ্ছি। এন্ট্রি হয়ে গেল ইংরেজদের। আচ্ছা, সাল দেখো, মনে রাখো সালগুলো খুব ইম্পর্টেন্ট। 1675 সাল। আচ্ছা, মাথা ব্যথা এবার কার হবে বলো তো? 12 ভাইয়ের হবে। যে আমরা আমাদের মধ্যে লড়াই করছিলাম, মিডিল থেকে ইংরেজ কোথা থেকে ঢুকে গেল। এই 12 ভাই এবার চলে গেল, 12 ভাই চলে গেল এবার বেঙ্গলের গভর্নরের কাছে। বেঙ্গলের গভর্নরের কাছে। এবার স্যার বেঙ্গলের গভর্নরের কাছে কেন গেল? তারও একটা কারণ আছে। যখন আমরা পলিটি পড়বো দেখবে, পলিটি যখন পড়বো দেখবে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছে। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছে, এবং এই অ্যাক্টে বলা হয়েছিল যে ভারতবর্ষে 3টা গভর্নর আছে, ঠিক আছে, কিন্তু এখন থেকে বেঙ্গলের গভর্নরের আন্ডারে বাকি দুটো গভর্নর থাকবে। 3টাই গভর্নর থাকবে, কিন্তু বেঙ্গলের গভর্নরের আন্ডারে বাকি দুজন থাকবে। এদেরকে যদি কোনো কাজ করতে হয়, মাদ্রাসের গভর্নর হোক বা মুম্বাইয়ের গভর্নর হোক, একে যদি কোনো কাজ করতে হয় তাহলে বেঙ্গলের গভর্নরের কাছ থেকে পারমিশন নিতে হবে। তাহলে এই 12 ভাই চলে গেল এর কাছে, গিয়ে বলছে আচ্ছা আপনার কাছে আপনার রেগুলেটিং অ্যাক্ট পাস হয়ে গেছে। বলছে হ্যাঁ পাস হয়ে গেছে। বলছে আপনার একটা ট্রিটি সাইন হয়েছে, আপনারা একটা ট্রিটি সাইন করেছেন রেগুলেটিং অ্যাক্টে, যে আপনার কাছ থেকে পারমিশন নিয়েই অন্য কোনো গভর্নর চুক্তি সাইন করতে পারে। বলছে হ্যাঁ। বলছে তাহলে আপনাকে না জানিয়ে মুম্বাইয়ের গভর্নর কেমন করে ট্রিটি সাইন করে নিল সুরাটের ট্রিটি? বলছে তাই নাকি? বলছে হ্যাঁ তাই। এর বলছে না, এটা তো ঠিক হয়নি। বলছে আপনি ভালো করে একটু খোঁজ করেন, দেখেন মুম্বাইয়ের গভর্নর ট্রিটি সাইন করে নিয়েছে, একটা চুক্তি সাইন করে নিয়েছে। বলছে কার সাথে? বলছে রঘুনাথ রাওয়ের সাথে। বলে ঠিক আছে দেখছি। বেঙ্গলের গভর্নর তখন এখান থেকে একজন সেনাপতিকে পাঠালো, যার নাম হচ্ছে কর্নেল আপটেন। কর্নেল আপটেন একে পাঠালো কোথায়? মুম্বাইয়ে পাঠালো। মুম্বাইয়ের গভর্নরের কাছে পাঠালো। বলছে যাও তো দেখে আসো তো। কর্নেল আপটেন আসলো এখানে। বলছে দেখো তো সুরাটের চুক্তি কি অরিজিনালি সাইন হয়েছে? বললো হ্যাঁ দেখে আসি। এর কাছে আসলো, দেখছে হ্যাঁ সত্যি সত্যি সাইন করে নিয়েছে সুরাটের চুক্তি। বেঙ্গলের গভর্নর তখন বললো যে তখন গিয়ে আপডেট দিল, হ্যাঁ সত্যি সত্যি সাইন করে নিয়েছে। বললো হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। মুম্বাইয়ের গভর্নরকে ডেকে পাঠালো। বলছে কোনো সুরাটের চুক্তি তুমি কাকে বলে সাইন করলে? আমার কাছ থেকে পারমিশন নিয়েছো, রেগুলেটিং অ্যাক্ট বলে আমার কাছ থেকে পারমিশন নিতে হবে তোমাকে সাইন করতে গেলে। বলছে না নিনি। বলছে তাহলে আমি সমস্ত চুক্তি ক্যান্সেল করে দিলাম। তাহলে সুরাটের চুক্তি যেটা সাইন করেছিল এরা, ক্যান্সেল হয়ে গেল কার দ্বারা? বেঙ্গলের গভর্নরের দ্বারা। আবার বেনিফিট পেয়ে গেল 12 ভাই। ঠিক আছে, এবার 12 ভাই বলছে, এবার বেঙ্গলের গভর্নর 12 ভাইকে বলছে তোমার যেটা অসুবিধা ছিল দূর করে দিলাম, এবার আমার সাথে টিটি করো তুমি। ঠিক আছে, তোমার সমস্যা তো দূর করে দিলাম, এমনি এমনি তো দূর করবো না, আমার সাথে সাইন করো কিছু, তোমার উপকার করলাম, আমার উপকার করো। বলছে হ্যাঁ করবো।
তাহলে 12 ভাই, এবার 12 ভাই আর বেঙ্গলের গভর্নরের মধ্যে একটা চুক্তি হলো, একটা ট্রিটি হলো। কি ট্রিটি হলো স্যার? পুরন্দরের ট্রিটি। দেখো পুরন্দরের ট্রিটি আমরা আগেও পড়েছিলাম, কত সাল? 1665 সাল পড়েছিলাম না? পুরন্দরের চুক্তি আবার সেকেন্ড বার হলো 1776 সাল, ট্রিটি অফ পুরন্দর। কত সাল স্যার? 1776 সাল। অনেকে জানেই না এই দ্বিতীয় পুরন্দরের চুক্তি সম্পর্কে। স্যার পুরন্দরের চুক্তি দুবার হয়েছে মারাঠার ইতিহাসে। একবার হয়েছে জয় সিং ভার্সেস শিবাজি 1765 সাল, আর একবার হয়েছে 12 ভাই ভার্সেস বেঙ্গলের গভর্নর, ঠিক আছে, 1776 সাল। তো এই সময় আর একটা ট্রিটি হলো। এই পুরন্দরের চুক্তিটা কি ঠিক করা হলো? বললো দেখো কোনো অসুবিধা নাই, এখন তুমি যাকে চাইছো তাকে পেশোয়া করো। 12 ভাইকে পারমিশন দিল, তুমি যাকে বলছে, তুমি কাকে চাইছো পেশোয়া করতে? বলছে দেখেন নারায়ণ রাওকে হত্যা করে দিয়েছে, রঘুনাথ রাও হত্যা করে দিয়েছে নারায়ণ রাওকে, আমরা চাই নারায়ণ রাওয়ের ছেলে ও পেশোয়া হোক। বললো ঠিক আছে। তো নারায়ণ রাওকে তো হত্যা করে দিয়েছে রঘুনাথ রাও, নারায়ণ রাওয়ের ছেলেকে সাওয়াই মাধব রাও, এর ছেলের নাম হচ্ছে সাওয়াই মাধব রাও। বলছে আমরা চাই সাওয়াই মাধব রাও রাজা হোক। বললো ঠিক আছে, তোমার কথা মতো তুমি সাওয়াই মাধব রায়কেও রাজা করো, আমরা তোমাকে সমর্থন করবো, আমরা তোমাকে পুরো সমর্থন দেবো, কেউ তোমাকে আক্রমণ করবে না। বলছে বিনিময়, এটা কিন্তু এই চুক্তিতে বলা হচ্ছে পুরন্দরের চুক্তিতে, যে সাওয়াই মাধব রাওকে রাজা করতে চাইছো, পেশোয়া করতে চাইছো, তাই করো, আমরা তোমাকে সমর্থন করলাম। বিনিময়ে আমাকে কথা দাও যে মারাঠারা ইংরেজ বাদ দিয়ে অন্য কারো সাথে কোনো বিজনেস করবে না। মারাঠারা ইংরেজ বাদ দিয়ে আর কারোর সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবে না, মানে ফ্রান্স হোক, পর্তুগিজ হোক, কারোর সাথে কোনো সম্পর্ক রাখবে না, কোনো বিজনেস করবে না। এরা বললো ঠিক আছে তাই করব, কারোর সাথে কোনো বিজনেস করব না। বলে তো দিল, চুক্তি মুক্তি হয়ে গেল, দুজনের বাড়ি নিজের মতো চলে গেল। সাওয়াই মাধব রাও পেশোয়া হয়ে গেল, রঘুনাথ রাওকে রঘুনাথকে হটিয়ে দিল। হ্যাঁ, রঘুনাথ রাওকে একটা পারমিশন দিয়েছিল যে তোমাকে হত্যা করা হবে না, তোমাকে সরিয়ে দিলাম জায়গা থেকে, তুমি চুপচাপ থেকে যাও। তো যাই হোক, এই ঘটনা এই পর্যন্ত হয়েছে। তাহলে স্যার এখন পর্যন্ত আমার কাছে যেটা সিচুয়েশন দাঁড়িয়ে আছে, যে রাজা পেশোয়া হয়ে আছে সাওয়াই মাধব রাও, 12 ভাই আর হচ্ছে বেঙ্গলের গভর্নরের মধ্যে একটা চুক্তি হয়ে আছে, কি পুরন্দরের চুক্তি, যেখানে বলেছে যে এরা 12 ভাইকে সাপোর্ট করবে ইংরেজরা, আর 12 ভাই বিনিময়ে অন্য কারোর সাথে কোনো বিজনেস করবে না ইংরেজ ব্যতীত, ঠিক আছে। এর কিছুদিন পরেই 12 ভাই একটা জায়গা ছিল, যে জায়গাটা দান করে দিল ফ্রান্সদেরকে বিজনেসের জন্য, আর এখান থেকে শুরু হয়ে গেল যুদ্ধ, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ। বোঝা গেল? চুক্তি অনুযায়ী কারোর সাথে করা উচিত ছিল না, কিন্তু 12 ভাই তাদের একটা আন্ডারে জায়গা যেটা দান করে দিল ফ্রান্সদেরকে, যেখানে ফ্রান্সদেরকে পারমিশন দিয়ে দিল যুদ্ধ, মানে বিজনেস করা। এখান থেকে শুরু হলো প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ। বোঝা গেল? এই যুদ্ধ বেশ কিছুদিন চললো, চলার পর 1782 সাল, তার মানে স্যার এই যুদ্ধের যদি আমি প্রারম্ভিক সাল ধরি, মোটামুটি স্যার 1700 এক্স্যাক্ট সাল হয় না, কারণ এগুলো যুদ্ধ অনেক দিন চলেছে, একদিন না, এক দুদিনের যুদ্ধ তা না, অনেক দিন চলেছে। তাহলে মোটামুটি কোথাও দেখবে 1776 দেওয়া আছে, কোথাও 1775 দেওয়া আছে, বা কোথাও 1777 দেওয়া আছে। আমি একটা সাল ধরে চললাম, 1776 থেকে 82 পর্যন্ত চলেছিল। 1782 সালে গিয়ে একটা চুক্তি হলো, শান্তির চুক্তি হলো ইংরেজ আর মারাঠাদের মধ্যে, যে আমরা যুদ্ধ করব না। ওই চুক্তিটার নাম সলবাইয়ের চুক্তি, খুব ইম্পর্টেন্ট, খুব। সলবাইয়ের চুক্তি 1782 সাল। এই চুক্তি দিয়ে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ শেষ হলো। বোঝা গেল? এই চুক্তিটা খুব ইম্পর্টেন্ট চুক্তি স্যার, সলবাইয়ের চুক্তি। বোঝা গেল? এই পর্যন্ত আমার প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ দাঁড়ালো। কারো সমস্যা? বোঝা গেছে স্যার? বোঝা গেছে? এই ইতিহাস স্যার রসের সাবজেক্ট, গল্প না, শুধু গল্পই তো, গল্প করতে করতে একটু সালগুলো মুখস্থ রাখবো, দু একটা নাম মুখস্থ রাখবো। এবার ঢুকবো দ্বিতীয়তে ঢুকবো না, বায়োলজি শুরু করি, নাহলে ম্যাডাম চলে আসবে, হবে না। পরের দিন এটা শেষ করেই পরের দিনগুলোতে আসবে, ঠিক আছে? বায়োলজি শুরু করতে হবে।